২,৫০০ বছর আগে লেখা একটা যুদ্ধের বই আজও নেপোলিয়ন থেকে শুরু করে আধুনিক সিইও আর বিজনেস স্ট্র্যাটেজিস্টদের প্রিয় বই। লেখকের নাম সুন জু, প্রাচীন চীনের একজন সেনাপতি ও কৌশলবিদ, যিনি নিজে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বুঝেছিলেন শুধু তলোয়ার আর সৈন্য সংখ্যা দিয়ে যুদ্ধ জেতা যায় না, দরকার হয় বুদ্ধি আর পরিকল্পনা। তার লেখা এই বই প্রতিটা অধ্যায়ে যুদ্ধের ভিন্ন ভিন্ন দিক নিয়ে কথা বলে, পরিকল্পনা থেকে গুপ্তচর বৃত্তি পর্যন্ত। আজকের আলোচনার বিষয় হলো এই নীতিগুলো যুদ্ধক্ষেত্র ছাড়াও ব্যবসা, চাকরি আর ব্যক্তিগত জীবনেও কিভাবে কাজ করে। শুরু করছি রেডিও বাংলার আজকের অডিও বুক, সুনজুর লেখা আর্ট অফ ওয়ার। তাহলে শুরু করা যাক। অধ্যায় ১, পরিকল্পনা ও মূল্যায়ন। সুনজু বইয়ের শুরুতেই বলেন, কোনো যুদ্ধে নামার আগে ৫টা বিষয় গভীরভাবে বিচার করতে হয়: নৈতিক অবস্থান, আবহাওয়া, প্রকৃতি, ভূখণ্ড, নেতৃত্ব আর শৃঙ্খলা। এই ৫টা স্তম্ভ ছাড়া কোনো পরিকল্পনাই সম্পূর্ণ নয়, কারণ প্রতিটা যুদ্ধের ফলাফল আসলে এই বিষয়গুলোর সম্মিলিত প্রভাবেই নির্ধারিত হয়। এটা বোঝার জন্য একটা দাবা খেলার উদাহরণ নেওয়া যাক। একজন অভিজ্ঞ দাবাড়ু প্রথম চাল দেওয়ার আগেই পুরো বোর্ডের অবস্থা বিশ্লেষণ করে ফেলেন, প্রতিপক্ষের সম্ভাব্য চাল কল্পনা করেন, নিজের গুটিগুলোর শক্তি এবং দুর্বলতা মেপে নেন। যে দাবাড়ু না ভেবে হুট করে চাল দেয়, সে সহজেই ফাঁদে পড়ে যায়। জীবনেও একই নিয়ম কাজ করে। যে কোনো বড় সিদ্ধান্তের আগে, সেটা ব্যবসা শুরু করা হোক বা চাকরি বদল, পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র না বুঝে ঝাঁপিয়ে পড়া বিপজ্জনক। সুনজু আরও বলেন, একজন নেতার উচিত এমন সব পরিকল্পনা তৈরি করা যা বাস্তব অবস্থার সাথে খাপ খায়, শুধু কাগজে কলমে সুন্দর দেখানোর জন্য নয়। যে যত ভালোভাবে পরিকল্পনা করে, সে তত কম ভুল করে, আর যুদ্ধ শুরুর অনেক আগেই তার বিজয়ের ভিত্তি তৈরি হয়ে যায়। এই অধ্যায়ের শিক্ষা একটা কথাই বলা যায়: প্রস্তুতি আসলে অর্ধেক বিজয়। অধ্যায় ২, যুদ্ধ পরিচালনা। দ্বিতীয় অধ্যায়ে সুনজু সতর্ক করেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ কখনোই লাভজনক নয়, কারণ এতে সম্পদ, সময় আর শক্তি ক্রমাগত ক্ষয় হতে থাকে। তিনি বিস্তারিতভাবে দেখান, একটা সেনাবাহিনী যত বেশি দিন যুদ্ধক্ষেত্রে থাকে, রসদ সরবরাহের খরচ তত বাড়তে থাকে, আর জাতির অর্থনীতির উপর তার চাপ ততই ভারী হয়ে ওঠে। এখানে একটা মোমবাতির উদাহরণ নেওয়া যাক। একটা মোমবাতির দুই প্রান্ত থেকে জ্বালালে আলো বেশি পাওয়া যায় ঠিকই, কিন্তু সেটা দ্রুত পুরোপুরি নিঃশেষ হয়ে যায়। বুদ্ধিমান মানুষ জানেন কতটুকু সম্পদ কোথায় খরচ করতে হবে আর কোথায় থামতে হবে। সুনজু বলেছেন, দীর্ঘ সংঘাত জাতির কোষাগার আর মনোবল দুটোই নিঃশেষ করে দেয়। তাই দক্ষ নেতা সবসময় দ্রুত এবং সিদ্ধান্তমূলক ফলাফলের দিকে লক্ষ্য রাখেন, অহেতুক দীর্ঘসূত্রিতা এড়িয়ে চলেন। তিনি এমনকি এই পরামর্শ দেন যে সম্ভব হলে শত্রুর সম্পদ এবং রসদি কাজে লাগানো উচিত, নিজের ভাণ্ডার শেষ করার বদলে। এই নীতি আজও প্রাসঙ্গিক। অনেক সময় একটা কাজ বা সম্পর্ক দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়ার চেয়ে সময়মতো সিদ্ধান্ত নেওয়াই বেশি বুদ্ধিমানের কাজ, কারণ দীর্ঘসূত্রিতা শুধু ক্লান্তি আর ক্ষতি বাড়ায়। অধ্যায় ৩, রণকৌশলগত আক্রমণ। তৃতীয় অধ্যায়ে সুনজুর সবচেয়ে বিখ্যাত কথাটা আসে, সরাসরি যুদ্ধ না করেই শত্রুকে পরাজিত করাই সর্বোচ্চ দক্ষতা। তিনি বলেন, শত্রুর শহর ঘেরাও করে ধ্বংস করাটা আসলে সবচেয়ে নিম্নমানের কৌশল, কারণ এতে সময়, সৈন্য আর সম্পদ সব কিছুরই বিশাল ক্ষতি হয়। এখানে একজন দক্ষ তালা বিশেষজ্ঞের উদাহরণ নেওয়া যাক। একজন অদক্ষ মানুষ তালা ভাঙতে হাতুড়ি ব্যবহার করবে, অনেক শব্দ আর শক্তি খরচ করে, কিন্তু একজন দক্ষ মানুষ শুধু সঠিক জায়গায় সঠিক চাপ দিয়ে নিঃশব্দে তালা খুলে ফেলেন। সুনজু বলেছেন, শত্রুর পরিকল্পনা ভেঙে দেওয়া, তার মিত্রতা নষ্ট করে দেওয়া বা তাকে যুদ্ধ ছাড়াই পিছু হটতে বাধ্য করা, এগুলোই প্রকৃত কৌশলের পরিচয়। সরাসরি সংঘর্ষ তো সবচেয়ে শেষ আর সবচেয়ে ব্যয়বহুল উপায়। তিনি এও বলেন, নিজেকে আর প্রতিপক্ষকে ভালোভাবে জানলে শত যুদ্ধেও পরাজয়ের ভয় থাকে না। নিজেকে জানলেও প্রতিপক্ষকে না জানলে জয় পরাজয় সমান মনে হয়। আর নিজেকে ও প্রতিপক্ষ দুটোই না জানলে
প্রতিটা যুদ্ধই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই অধ্যায়ের মূল শিক্ষা হল জ্ঞানই সবচেয়ে বড় অস্ত্র, বল প্রয়োগ শুধু শেষ উপায়। অধ্যায় 4, রণকৌশলগত অবস্থান। চতুর্থ অধ্যায়ে লেখক বলেন, একজন দক্ষ যোদ্ধা প্রথমে নিজেকে এবং এমন অবস্থানে নিয়ে যান যেখানে তাকে পরাজিত করা কঠিন। তারপর শত্রু দুর্বলতার অপেক্ষা করেন। তিনি স্পষ্ট করে বলেন, পরাজয় এড়ানো নিজের হাতে থাকে, কিন্তু বিজয় নিশ্চিত করা নির্ভর করে শত্রুর ভুলের ওপর। তাই দক্ষ যোদ্ধা প্রথমে নিজের প্রতিরক্ষা মজবুত করেন, তারপর সুযোগের অপেক্ষা করেন। এটা বোঝার জন্য পাহাড়ি একটা দুর্গের উদাহরণ নেওয়া যাক। একটা দুর্গ যদি উঁচু পাহাড়ের উপর শক্ত পাথরের ভিতে তৈরি হয়, তাহলে শত্রু বাহিনী যতই শক্তিশালী হোক না কেন সহজে সেটা দখল করতে পারে না। কিন্তু একই দুর্গ যদি নিচু জলাভূমিতে দুর্বল ভিতের উপর তৈরি হয়, সামান্য আক্রমণেই সেটা ভেঙে পড়ে। সুনজু বলছেন, বিজয় আগে থেকে জোর করে আনা যায় না, বরং নিজের অবস্থান এমনভাবে শক্তিশালী করতে হয় যাতে সুযোগ এলে সেটা কাজে লাগানো যায়। জীবনেও যে মানুষ নিজের ভীত, দক্ষতা, জ্ঞান, সম্পর্ক মজবুত করে রাখেন, তিনি অপ্রত্যাশিত সুযোগ এলে সেটা সহজেই কাজে লাগাতে পারেন। যেখানে দুর্বল ভিতের মানুষ সুযোগ পেয়েও সেটা ধরে রাখতে পারেন না। তাই সুনজুর পরামর্শ, আগে নিজেকে অপরাজেয় করো, তারপর জয়ের সুযোগ খোঁজো। অধ্যায় 5, শক্তি ও গতিবেগ। পঞ্চম অধ্যায়ে সুনজু কথা বলেন সঠিক সময়ে সঠিক শক্তি প্রয়োগের গুরুত্ব নিয়ে। তিনি বলেন, একজন দক্ষ সেনাপতি তার সৈন্যদের এমনভাবে সাজান যাতে প্রত্যেকের শক্তি একসাথে মিলে একটা বিশাল গতিবেগ তৈরি হয়। ঠিক যেমন উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়া একটা পাথর তার নিজের ওজনের চেয়েও বেশি শক্তি নিয়ে নিচে নেমে আসে। এখানে পাহাড়ি নদীর স্রোতের একটা উদাহরণ নেওয়া যাক। উঁচু পাহাড় থেকে নেমে আসা পানির স্রোত এতটাই শক্তিশালী হয় যে বড় বড় পাথরও গড়িয়ে নিয়ে যেতে পারে, কারণ পানি সঠিক ঢাল আর সঠিক গতিতে প্রবাহিত হয়। কিন্তু সমতল জমিতে সেই একই পানি ধীরে, দুর্বলভাবে বয়ে চলে। সুনজু বলছেন, একজন দক্ষ সেনাপতি তার সৈন্যদের শক্তির উপর নির্ভর করেন না, বরং পরিস্থিতি এবং গতিবেগের উপর নির্ভর করেন। সঠিক মুহূর্তে সঠিক দিকে শক্তি প্রয়োগ করাটাই আসল কৌশল। তিনি আরও বলেন, বিশৃঙ্খলা এবং শৃঙ্খলা, ভীরতা এবং সাহস, এসবের মধ্যে পার্থক্য আসলে সংগঠন আর পরিস্থিতির উপর নির্ভর করে, ব্যক্তির স্বভাবের উপর নয়। জীবনেও শুধু কঠোর পরিশ্রম যথেষ্ট নয়, বরং কখন এবং কোন দিকে সেই পরিশ্রম প্রয়োগ করা হচ্ছে সেটাই আসল ফলাফল নির্ধারণ করে। অধ্যায় 6, শূন্যতা ও পূর্ণতা। ষষ্ঠ অধ্যায়ে লেখক আলোচনা করেন শত্রুর দুর্বলতা খুঁজে বের করা আর নিজের দুর্বলতা লুকিয়ে রাখার কৌশল নিয়ে। তিনি বলেন, যে বাহিনী আগে থেকে যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায় এবং শত্রুর অপেক্ষায় থাকে সে সতেজ থাকে, আর যে বাহিনী পরে এসে তাড়াহুড়া করে যুদ্ধে নামে সে ক্লান্ত থাকে। তাই সময় নিয়ন্ত্রণও একটা বড় কৌশল। এখানে পানির একটা উদাহরণ নেওয়া যাক। পানি কখনো উঁচু জায়গায় থাকতে চায় না, বরং সব সময় নিচু ফাঁকা জায়গা খুঁজে সেদিকেই প্রবাহিত হয়। কোনো বাধা এলে পানি সেটা ভেঙে ফেলার চেষ্টা করে না, বরং তার চারপাশ দিয়ে ঘুরে নিজের পথ খুঁজে নেয়। সুনজু বলেছেন, একজন দক্ষ যোদ্ধাও পানির মতো হওয়া উচিত। শত্রুর শক্তিশালী জায়গায় সরাসরি আঘাত না করে তার দুর্বল এবং অরক্ষিত জায়গা খুঁজে বের করে সেখানেই মনোযোগ দেওয়া উচিত। যেমন পানির কোনো নির্দিষ্ট আকৃতি নেই, বরং পাত্রের আকৃতি অনুযায়ী নিজেকে বদলে নেয়, তেমনি একজন দক্ষ কৌশলবিদেরও কোনো একটা নির্দিষ্ট ছক থাকা উচিত নয়। পরিস্থিতি বদলালে কৌশলও বদলাতে হবে। নিজের পরিকল্পনা এবং দুর্বলতা যতটা সম্ভব গোপন রাখা আর প্রতিপক্ষের গতিবিধি যতটা সম্ভব বোঝার চেষ্টা করা, এটাই কৌশলগত শ্রেষ্ঠত্বের মূল ভিত্তি। অধ্যায় 7, গুপ্তচর ব্যবহার। বইয়ের শেষ দিকে সুনজু জোর দেন তথ্যের গুরুত্বের উপর। তিনি বলেন, শত্রু সম্পর্কে সঠিক তথ্য না জেনে কোনো সিদ্ধান্ত নেওয়া অন্ধের মতো পথ চলার সমান। আর যুদ্ধের সবচেয়ে দামি জিনিসটাই হলো নির্ভরযোগ্য তথ্য, যা শুধু মানুষের মাধ্যমেই সংগ্রহ করা সম্ভব। এখানে একজন দক্ষ ডাক্তারের উদাহরণ নেওয়া যাক।
একজন ভালো ডাক্তার রোগীকে না দেখেই, পরীক্ষা না করেই ঔষধ দেন না। আগে তিনি রোগ নির্ণয় করেন, তারপর সঠিক চিকিৎসা ঠিক করেন। যে ডাক্তার আন্দাজে চিকিৎসা করেন তার ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুনজু বলছেন, সবচেয়ে দক্ষ নেতারা সবসময় নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন, অনুমান বা গুজবের উপর নয়। তিনি বিভিন্ন ধরনের গুপ্তচরের কথাও বলেন, যারা স্থানীয়দের মধ্য থেকে তথ্য জোগাড় করে, যারা শত্রুপক্ষের ভেতরে ঢুকে কাজ করে, আর যারা মিথ্যা তথ্য ছড়িয়ে শত্রুকে বিভ্রান্ত করে। জীবনেও সঠিক তথ্য এবং বাস্তব পরিস্থিতি না জেনে বড় সিদ্ধান্ত নেওয়া সব সময় ঝুঁকিপূর্ণ। যত বেশি প্রস্তুতি আর তথ্য সংগ্রহ করা যায়, সিদ্ধান্তও তত বেশি নির্ভুল হয়। তাহলে সব মিলিয়ে বইটার মূল বার্তা দাঁড়ায়, প্রকৃত বিজয় শুধু শক্তি বা সাহসের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে পরিকল্পনা, ধৈর্য, সঠিক সময়ের ব্যবহার আর নিজেকে, প্রতিপক্ষকে গভীরভাবে বোঝার ওপর। সুনজু যুদ্ধের কথা বলতে গিয়ে আসলে জীবনের একটা গভীর দর্শন তুলে ধরেছেন। সবচেয়ে বুদ্ধিমান মানুষ তারাই, যারা সংঘাত এড়িয়ে প্রস্তুতির মাধ্যমেই জয় নিশ্চিত করে ফেলেন। বইটা 2500 বছরের পুরনো হলেও এর প্রতিটা নীতি আজও সমানভাবে প্রাসঙ্গিক। আপনাদের কাছে আজকের ভিডিওর শেষে একটাই প্রশ্ন, আপনার জীবনে এমন কোনো মুহূর্ত কি মনে পড়ে যখন সরাসরি লড়াই না করেই আপনি একটা কঠিন পরিস্থিতি সামলে নিয়েছিলেন শুধু বুদ্ধি খাটিয়ে? কমেন্টে জানান, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং এরপর কোন বইয়ের অডিও বুক শুনতে চান জানাতে ভুলবেন না। রেডিও বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।